আসসালামু আলাইকুম। সুখ দুঃখের সংসারের আরো একটা নতুন ভিডিওতে আরো একটা নতুন দিনে আপনাদেরকে স্বাগতম। কাছের দূরের দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার রান্নাঘরের বেলকনি সামনে যে খালি জায়গাটা ওখানে আমরা সবজির খোসা বীজ ওগুলো ফেলে দেই। তো ওখান থেকে এমনি এমনি একটা করলার গাছ হয়, সেখানে কি সুন্দর একটা করলা হয়েছে মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন। তো এই জায়গাটা আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই। এই যে দেখুন এমনি এমনি এখানে সবকটা গাছ হয়েছে। এখন বাজে সকাল 8টা। আজকে খুব তাড়াতাড়ি রোদ উঠে গেছে, আর একেবারে সকাল বেলা রোদটা কিন্তু অনেক কড়া। তো অনেক দিন থেকে একটানা রোদ হচ্ছে, গরমে বাইরের দিকে বের হওয়া যায় না। আজকে যেহেতু বাসায় আছি আর শরীরটা একটু ভালো লাগতেছে, ভাবলাম গার্ডেনে একটু কাজ করি। আমি মাটিটা করতে গিয়েছিলাম, কিছুটা মাটি করার পরে আমি ক্লান্তি অনুভব করছিলাম। তো জুবাইর দেখে বলছে আমাকে দাও, আমি কুড়ে দেই। তো আমি ক্যামেরা ধরলাম, ও জায়গাটা কুড়ে দিচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন মাটি কুড়ে কুড়ে কিছু গর্ত করা হয়েছে, আর গর্তগুলোতে আমি প্রথমেই গোবর সার ফেলে দিলাম। তারপরে উপর দিকে আবারও আরো একটু মাটি দিয়ে আমি নতুন করে কিছু ভেন্ডির বীজ লাগাচ্ছি। ভেন্ডি লাগানোর সময় তো অনেকদিন আগেই শেষ হয়ে গিয়েছে, আর আমার ঘরে এখনো কিছু ভেন্ডির বীজ রয়ে গিয়েছিল, আর এই জায়গাটাও খালি পড়েছিল। ভাবলাম লাগিয়ে দেখি, হলেও হতে পারে। টমেটোর মতন দেখা যায়, ভেন্ডিটাও চাইলে সারা বছর চাষ করা যায়। ওইদিকে গাছে আবারও এক দুইটা জিঙ্গা বড় হয়েছে, বড় বলতে আরো এক দুই দিন রাখলে ওগুলো হয়তো বুড়া হয়ে যেতে পারে, কোনো কাজে আসবে না। তো ভাবলাম জিঙ্গাগুলো উঠিয়ে নেই, সেই সাথে কিছু বরবটিও একেবারে পাড়ার উপযুক্ত হয়ে গেছে। ওগুলো আবার বেশি দিন রাখা যায় না, কাকলা সে খেয়ে ফেলে, তাই আমি একটু ছোট থাকা অবস্থায় উঠিয়ে নেই। তো যাই হোক, ভিডিওটা চলতে থাকুক, আপনারা দেখতে থাকুন। আর রিকোয়েস্ট করব স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন কিছু দেখাবো যেটা দেখে আসলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। তো সেজন্য রিকোয়েস্ট করব ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। আর যে আপু ভাইয়েরা আজকে আমার চ্যানেলে নতুন, চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন যদি আমার ভিডিওর কোনো একটা অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে। আর যারা অলরেডি এই কাজটা করে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখানে যে জিঙ্গাগুলো দেখতে পাচ্ছেন সবকটা যে আমি আমার গাছ থেকে পেড়ে এনেছি এমনটা না, বাজার থেকে কিছু জিঙ্গা আনা হয়েছিল, আর নিজের গাছ থেকে আরো দুইটা জিঙ্গা আমি পেড়ে এনেছি। তো সবকটা একসাথে করে আমি এখন বাজি করব সকালের জন্য। তো এই যে দেখুন পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। জিঙ্গা ভাজি আমার অনেক পছন্দের, আর আরিয়ানের বাবা তো আরো বেশি পছন্দ করেন। আর শুকনো রুটি দিয়ে জিঙ্গা ভাজি খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো ভাবলাম সবকটা জিঙ্গা কেটে কুটে ভাজি করে নেই। আপাতত আমি সকালের খাবার দাবার আর কি রেডি করতেছি, আপনারা দেখতে থাকুন। আর সেই সাথে আমি আপনাদের সাথে আর কি একটু গল্প করব। গতকালকে আমি ওয়াহিদাদের বাড়িতে গিয়েছিলাম, তো সেখান থেকে আসার পরেও কিছু ঘটনা ঘটেছে, তো যেটা আমি আপনাদের সাথে একটু পরে শেয়ার করতেছি। গতকালকের ভিডিওতে আমার প্রিয় কিছু আপুরা কমেন্ট করেছেন, আমি আসলে সব সময় কমেন্টসের রিপ্লাই দিতে পারি না, তো আজকে ভাবলাম ভিডিওতেই আপনাদের কমেন্টগুলো রিপ্লাই দিয়ে দিই, আপনারাও হয়তো খুশি হবেন। তো এখানে
আলামিন কোকস আপু কমেন্ট করেছেন, ওই লেবু গাছের ডাল নিয়ে আপনার বাড়িতে লাগাতে পারেন, ডালে কিন্তু গাছ হয়। আমি জানি ডালে গাছ হয়। ওয়াহিদের মাকে আমি বলেছি আমাকে কলম দিয়ে একটা গাছের ডাল দিতে। উনি আসলে খুব ভালো কলম দিতে পারেন। আর আমি চাইলে ডালও আনতে পারতাম, কিন্তু পরে ভেবে দেখলাম যদি না হয়, ওই জন্যই আর কি ভাবলাম তাহলে থাক, কলম দিয়েই নেই। তো এখানে আমার আরো একজন প্রিয় আপু নাজিফ নাফিস কমেন্ট করেছেন, ওয়াহিদার মায়ের কোনো বিকাশ নাম্বার থাকলে সেটা দিয়ে দর্শকদের সাহায্য দেওয়ার অনুরোধ করলে ভালো হতো। 20,000 সাবস্ক্রাইবার যদি 100 করে টাকা দান করেন তাহলে ওর দাদির চিকিৎসা, মেশিন সব ঠিক করা হবে, সব সমস্যার সমাধান হয়ে যাবে। তো আপুর আইডিয়াটা কিন্তু ভালো, আর আপু যে ওদের জন্য এরকম করে ভেবেছেন এটাই অনেক। তবে ওনারা তো এ বিষয়ে আমাকে কিছু বলেননি। আর এরকম হেল্পিং ভিডিও করার পরে আসলে অনেকে আমায় ভুল বোঝেন, অনেক ধরনের কমেন্টস করেন। আর কারো খারাপ অবস্থা দেখলে আসলে আমার নিজেরও অনেক খারাপ লাগে, ওদের জন্য কিছু একটা করতে ইচ্ছা করে, কিন্তু আসলে যে একটু আগে বললাম ওই বিষয়টা নিয়ে আমি ভয় পাই। তো আমি যখনই যাই আমার নিজের থেকে আর কি চেষ্টা করি যতটুকু সম্ভব দেওয়ার চেষ্টা করি ওনার ঔষধ কেনার জন্য আর কি যেটা লাগে। গাছের মধ্যে এই যে দেখুন একটা পেঁপে আজকেও পেকেছে। তো পেঁপেটা আসলে পারবো কিভাবে সেটাই ভেবে পাচ্ছিলাম না। গাছটা অনেক উঁচুতে উঠে গেছে, এই যে দেখুন পুরো চাল পর্যন্ত চলে গেছে। তো ওখানে আসলে এখন মই ছাড়া ওটা সম্ভব না, বা পেঁপেটাও নাগালের বাইরে চলে গেছে। তো এখানে একটা মই ছিল, আমি মইটা দেয়ালের মধ্যে লাগিয়ে কোনোভাবে আর কি পেঁপেটা পারার চেষ্টা করতেছি। ছোটবেলা অনেক মই চড়েছি, কিন্তু এখন এই যে মইয়ের 3 সিঁড়ি উঠেই আমি ভয় পাচ্ছি, মনে হচ্ছে মইটা নিয়ে মনে হয় আমি মাটিতে পড়ে কোমর টোমর একেবারে ভেঙে ফেলবো। তো যাই হোক কোনো মতে আমি পেঁপেটা পেরে নিলাম। আর আজকে এত গরম পড়েছে কি বলবো। তো গাছ পাকা পেঁপে খেতেও কিন্তু ভালো লাগবে গরমের সময়, তাই ভাবলাম কেটে নেই। আমার বাসায় অনেক বড় বড় পেঁপে অনেকেই এনেছেন বা অনেকেই দিয়েছেন, কিন্তু আমার গাছের পেঁপেগুলোর মতন মিষ্টি পেঁপে আমি আর একটাও পাইনি। আসলে এটা হচ্ছে লোকাল পেঁপে। তো দেশি পেঁপে ওগুলো খেতেও স্বাদ, মানে মিষ্টিটা বেশি হয়, ভালো লাগে। আর ওই যে বড় বড় হাইব্রিড পেঁপেগুলো এমনিতেই দেখতে সুন্দর, তবে খেতে কিন্তু অতটাও মিষ্টি না। তো এই বড় বড় পেঁপেগুলোর বীজ দিয়ে আমি চারা করিয়েছি, তবে আমার গাছের পেঁপে দিয়েও আমি আরো কিছু চারা করিয়েছি লাগানোর জন্য। দেখুন পেঁপেটা কালারটা দেখুন কত সুন্দর, যেমন লাল তেমন খেতেও মিষ্টি। আজকের গরমের অবস্থা আপনাদেরকে নাইবা বললাম, আকাশের অবস্থা বা ওয়েদার দেখে আপনারা বুঝতে পারতেছেন এত গরম। তবে ভালো একটা দিক আছে, সাথে হালকা হালকা বাতাস আছে, তাই গরমটা মোটামুটি সহ্য করা যাচ্ছে। আর গাছগুলোর দিকে তাকিয়ে দেখি, আমার মনে হলো যে ওরা হয়তো আমার হাতের দিকে চেয়ে আছে আর বলতেছে আমাদেরকে একটু পানি দাও। মাটিগুলো একেবারে শুকিয়ে মুচমুচে হয়ে গেছে। তো আমি ভাবলাম গাছগুলোতে একটু পানি দেই। আর এখন যে পরিমাণে গরম পড়েছে, প্রতিদিন গাছের গোড়ায় পানি না দিলে দেখা যায় মাটিগুলো শুকিয়ে যায় একেবারে। গতকালকে দিয়েছিলাম, কিন্তু মাটির অবস্থা দেখে মনে হচ্ছে 1 মাসের মধ্যে হয়তো গাছগুলোর গোড়ায় কোনো পানি দেওয়া হয়নি। তো এখানে আমার ঘরের মধ্যে যে 2টা গাছ ছিল ইনডোর প্ল্যান্টস, তো ওগুলো আসলে ঘরের ভেতরে তেমন একটা ভালো হচ্ছিল না, মরে যাচ্ছিল। তাই আমি এখানে আমার পেছনের যে ব্যালকনিটা ওটা এনে রেখে দিয়েছি। এখন নতুন করে পাতা গজিয়েছে, দেখতেও ভালো লাগে। তো ভাবলাম গাছগুলো আসলে এখানেই থাক। আর এখানে চালের বাইরে আরো কয়েকটা টব দেখতে পাচ্ছেন। আরিয়ানের বাবা যে ফল খান সেই ফলের বিচি এনে এখানে লাগিয়ে দেন। তো আমি একটাতে সেদিন মরিচের বিচি লাগিয়েছিলাম, এখানে আরো উনি নতুন করে কিছু বড়ইয়ের চারা, তারপরে ডালিমের চারা, তারপরে টক কামরাঙ্গার চারা সবকিছুই লাগিয়ে দিয়েছেন এই টবগুলোতে। ওগুলোতে একটু পানি দিলাম। যত সময় যাচ্ছে গরম বেশি পরিমাণে বাড়তেছে। আর এই যে দেখুন ওয়াহিদার বাড়ি থেকে গতকালকে ওয়াহিদার মা কিছু লেবু দিয়েছিলেন। তো এখান থেকে আমি একটা লেবু নিচ্ছি শরবত করার জন্য। বাকিরা বাসায় নেই, শুধু একা আমি আছি। বাকিরা সবাই স্কুলে। তো আমার জন্য আর কি ভাবলাম একটা লেবু দিয়ে শরবত করি। সেই ফাঁকে আমার আরো একজন প্রিয় আপুর কমেন্টটা পড়ে আসি।
এখানে নিগার রহমান দীপা আপু কমেন্ট করেছেন, তাদেরকে একটা ব্লগ বানিয়ে দেন, হয়তো বা তাদের উপকার হবে। অনেক গরিব মানুষ ইউটিউবিং করে বেশ সচ্ছল লাইফ হইছে। তো আপু মনে হয় ওয়াহিদাদেরকে একটা ইউটিউব চ্যানেল খুলে দেওয়ার কথা বলেছেন, যেটা আমিও ভেবেছিলাম। তারপরে জানতে পারলাম যে ওয়াহিদার বাড়িতে যে দুইটা বোন আছে ওরাও লেখাপড়া জানে না, আর ওয়াহিদার মা তো জানেনই না, আর ওদের কাছে কোনো স্মার্টফোনও নেই। আর তারপরে আমি বলেছিলাম ওরা যদি করে আমি একটা ফোন কিনে দিব। তো ওরা আসলে করতে চায় না, ওরা গ্রামের মানুষ, ওরা বলে এটা করলে ওদের গ্রাম থেকে নাকি নানানজন নানান কথা বলবে। আর আমার বিশ্বাস ওরা এটা পারবেও না। গতকালকের ভিডিওতে আমি বলেছিলাম যে ওয়াহিদাদের যে পাকার ঘরটা ওটা সরকার থেকে আর কি দেওয়া। তো একজন আপু ফাহমিদা নামের একজন বলেছেন, কমেন্ট করেছেন, তুমিও তো সরকারি গড়ো আসলায়, ওখন একটু টাকা পয়সা হইছে একটু চেঞ্জ করছো, তাই তোমার ডিমান্ড ওইছে বোন, সরকারি গড় ইতা গড় নাইনি। তো এই যে একটা কথা আছে না, মন বুঝার মানুষের অভাব কিন্তু ভুল বুঝার মানুষের অভাব নেই। আমি কিন্তু একবারও এটা মিন করে বলিনি যে ওদের গোটা সরকারি, ওরা এতটা গরিব। তো সরকারি গোটা এটা সরকারের সম্পদ না, এটা আমাদের প্রাপ্য, আমাদের টাকা দিয়েই সরকার আমাদেরকেই দেয়। তো আমি কিন্তু ওইভাবে মাইন্ড করিনি। তো আপনারা কিছু মানুষ আছেন যারা সব সময় মানে সব বিষয়ে নেগেটিভ কিছু খোঁজার চেষ্টা করেন। আমি কিন্তু ওদেরকে হেয় করার জন্য কথাটা বলিনি। তো আপনারা অনেকেই আবার বলবেন যে ওদের পাকার বাড়ি আছে, সবকিছু আছে, তাহলে তুমি ওদেরকে গরিব বলছো কেন? তো ওই জন্যই আমি ওই কথাটা বলেছিলাম। আর ওদের গড়টা সত্যি সত্যি সরকারের দেওয়া, মানে সরকার থেকে আর কি ওরা ফান্ড পেয়েছিল, সেটা দিয়ে মনে হয় ওয়াহিদার বাবা তৈরি করেছিলেন। তো এটা নিয়ে আবার ওই আপু বলেছেন যে আমাদের গড়টাও নাকি সরকারি। আমাদের গড়টা যদি সরকারি হতো তারপরেও কি সমস্যা? আমার কখনো কোনোদিন অহংকার নেই, এখনো নেই। সরকারি গড়গুলো কি গড় না? আমাদের এদিকে অনেক ধনী মানুষ সরকারি গড় পাচ্ছে, তাই বলে কি তারা ছোটলোক হয়ে গেল? তো যাই হোক, যারা ভুল বুঝার তারা বুঝবে, তাদেরকে মানে কখনো সঠিকটা বোঝানো যাবে না। তো এখন সম্পূর্ণ অন্য একটা প্রসঙ্গে আসি। গতকালকে ওয়াহিদাদের বাড়ি থেকে ফিরে আমি যে ঘটনাটা দেখেছি, মানে সত্যি আমি এক নিমিষের জন্য অনেকটা আপসেট হয়ে গিয়েছিলাম। এই যে দেখুন আমার কুকুরটা, কিছুদিন আগে আমি এই কুকুরটাকে এনেছিলাম, আপনারা অনেক সময় ভিডিওতে দেখেছেন। আমাদের বাড়িটা যেহেতু একা, আমরা অনেক সময় বাড়িটা একা ফেলে চলে যাই, তাই আমাদের বাড়িতে মানে এমনিতেই আর কি পাহারাদার হিসাবে একটা কুকুরের খুবই প্রয়োজন। তো ওই জন্যই আর কি আমি একটার পর একটা কুকুর বাড়িতে এনে আর কি পালার চেষ্টা করতেছি। তো সবার শেষে আমি এই কুকুরটা এনেছিলাম। গতকালকে ওয়াহিদাদের বাড়ি থেকে ফিরে এসে দেখি আমার বারান্দাটা পুরো রক্তে লাল হয়ে গেছে। আর কুকুরের মাথার দিকে এক জায়গায় ফাটা, আর এই যে চোখের পাশে জায়গাটা আমি একটু বড় করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন। তো গতকাল রাতে আমি ভিডিও করিনি, তাহলে ওর মুখটা আরো বেশি রক্তে লাল দেখতে পেতেন। তো গতকাল ওকে ঔষধ খাওয়ানো হয়েছে, একটু মলম লাগানো হয়েছে, জায়গাটা পরিষ্কার করেও দেওয়া হয়েছিল। ওর জন্য আর কি এখন ওর কতটা একটু শুকিয়েছে। তো এত কষ্ট লাগছে কুকুরটাকে দেখে। তো এখন আপনারা ভাবতে পারেন ওর এই অবস্থা কে করেছে, কে করছে সেটা আমি নামটা বলতেছি না। তো এই বিষয়টা নিয়ে আমি ভিডিওতে কেন কথা বলছি এই জন্য যে যারা এই ঘটনাটা ঘটিয়েছে আমার কাছে খবর এসেছে, তো তারাও আমার ভিডিও দেখে আমার কথাগুলো শুনে তারা অবশ্যই বুঝতে পারবে। তো ওই জন্যই আর কি এতগুলো কথা আমার বলা। তো কুকুরের ঘটনাটা ছেড়ে দিলাম, তারপরে আরেকটা ঘটনা আপনাদেরকে দেখাই। এখানে আমার নতুন কিছু ফুলের চারা লাগানো হয়েছিল, আমি অনেক দূর থেকে চারাগুলো কালেক্ট করে এখানে লাগিয়েছিলাম। সবকটা ফুলের চারা উঠিয়ে নিয়ে গেছে। এই যে দেখুন, এখানে যে চারাগুলো সচরাচর যেখানে সেখানে পাওয়া যায় ওগুলো রেখে যে ফুলগুলো একটু ভালো মানের ওগুলোই আর কি মাটি থেকে একেবারে উপড়ে নিয়ে গেছে। যদিও বাড়িতে একজন ছিল, তো ও মনে হয় সারাদিন দরজা বন্ধ করে বাড়িতে ঘুমিয়েছে, ওই জন্যই আর কি বাইরের দিকে কি ঘটেছে না ঘটেছে ও আর সেগুলোর দিকে তাকায়নি, মনা ছিল বাড়িতে। তো এই যে দেখুন অবস্থা।
পুরো জায়গার এই পাশটা খালি করে দিয়েছিল। পরে আমি সকালে আরো কিছু চারা লাগিয়েছি। আর সেই সাথে আমার নাগা মরিচের গাছটা দেখুন। এই গাছে কিছু মরিচ ছিল। আসলে যে চুরি করেছে, চোরকে আমি জানি না। তবে চোরটা কিন্তু অনেক চালাক ছিল। সবকটা মরিচ নিয়ে যায়নি। বড়, বড় দেখে নিচের থেকে আরকি কয়েকটা মরিচ নিছে। এই যে দেখুন এখান থেকে একটা নিছে। তো বড়, বড় যে মরিচগুলো খাওয়ার উপযুক্ত হয়ে গেছে সেগুলো নিছে। তো আসলে এগুলো সামান্য বিষয়। এগুলো কেউ নিলে আমার ভাগ্যটা নিয়ে নিতে পারবে না। হয়তো সামান্য বিষয়। তারপরেও আসলে দিনের বেলা দিন দুপুরে বাড়িতে একজন মানুষ থাকা সত্ত্বেও চোর কিভাবে চুরি করে নিয়ে গেল এটাই আরকি আমি ভাবতেছি। তো গাছে মাত্র একটা মরিচ ছিল বড়। আর এই যে আরেকটা এটাও মোটামুটি বড় হয়েছে। পেরে নিচ্ছি আবারও হয়তো কেউ এভাবে নিয়ে নিতে পারে। তো এদিকে আরেকটা ঘটনা দেখুন। এই যে আমি এখানে বারান্দায় পটের মধ্যে এই যে এই ফুলগুলো লাগিয়েছিলাম। খুব সুন্দর ফুল হয়। তো ওটা আমি আমার আ বোনের বাসা থেকে এনেছিলাম, জুবাইরদের বাসা থেকে। তো ওটারও বড়, বড় আগাগুলো ভেঙে নিয়ে গেছে। তো চোর কিন্তু কিছুটা নিয়েছে, কিছুটা আমার জন্য রেখেছে। যাই হোক ওই চুরের বিষয়ে আর নাইবা বললাম। সামান্য জিনিস নিয়েছে, নিক সমস্যা নেই। তবে আমার কুকুরটার জন্য খুব খারাপ লাগতেছে। আর এটা যে গটিয়েছে, সে কিন্তু একেবারে প্ল্যান করে গটিয়েছে। এই যে দেখুন গতকাল রাতের আমি একটা ভিডিও ফুটেজ আপনাদেরকে দেখাচ্ছি। যেদিকে কুকুরটা হেঁটেছে সেই দিকে রক্ত পড়েছে। মানে এত রক্ত পড়েছে কি বলবো, বারান্দার এক পাশে অনেকটা রক্ত পড়া ছিল। ওইদিকে স্কুলের বারান্দার দিকে গেছে, ওইদিকেও কিন্তু অনেকটা রক্ত পড়েছিল। তো এরকম একটা ঘটনা। আর যে করেছে আমার কাছে খবর এসেছে, যারা করেছে তারা কিন্তু একেবারে প্ল্যানফুলি ঘটনাটা করেছে। ওরা মনে হয় অপেক্ষায় ছিল যে আমি কোন দিন বাড়ি থেকে যাব আর ওরা মানে কুকুরটাকে মারবে। যেহেতু কুকুরটা বাড়িতে কোনো আশেপাশের গরু ছাগল ঢুকতে দেয় না। তো ওইজন্য আরকি কুকুরটার উপর অনেকের রাগ আছে। যেটা আমি আর ব্যঙ্গে বলতেছি না। যে চোর মানে যে ঘটনাটা ঘটিয়েছে সে অবশ্যই বুঝতে পারবে। আসলে কুকুরকে অনেকেই খারাপ বলে, ঘৃণা করে। কিন্তু কুকুর কখনো কারো ক্ষতি করে না। সবসময় বরং উপকার করে। তো কিছু কুকুররূপী মানুষ আছে আমাদের সমাজে। বেশি না, সামান্য হাতে গোনা কিছু মানুষ আছে, যারা কিন্তু আমার চোখে কুকুরের থেকে অদম। একটা কুকুরের প্রধান কাজ হচ্ছে তার মালিককে পাহারা দেওয়া প্লাস তার মালিকের বাড়ি পাহারা দেওয়া। তো এখানে যদি একটা কুকুর তার মালিকের বাড়ি থেকে গরু ছাগল তাড়ায়, এটাতে তার দোষের কিছু না। সেটা তার ডিউটি, সেটাই সে করে। তো এটাই হচ্ছে তার দোষ। আর এই দোষের জন্যই আরকি ও মানে এই কষ্টটা পেল। আমার বাড়িতে যখন আশেপাশের বিড়ালগুলো আসে, আমি তাদেরকেও ভাত খাওয়াই, বিস্কিট খাওয়াই। সেটা যদি আমার শত্রুর বিড়ালও হয়, তারপরেও ওরা যদি খাবারের সময় আসে আমি খাবার দেই। কারণ একটা অবলা প্রাণী আর এমনিতেই পশু পাখি এদের প্রতি আমার মায়াটা বরাবরই বেশি। কুকুরটাকে ইনটেনশনালি ওরা এতটা জোরে আঘাত করেছে। একটা নিষ্পাপ প্রাণী, কথা বলতে পারে না। ও যদি কথা বলতে পারতো হয়তো সরাসরি বলতে পারতো। তো যাই হোক যারা এটা করেছে তাদেরকে আমি আর বলতে কিছু চাচ্ছি না। কারণ বলার মতন কোনো ভাষাও খুঁজে পাচ্ছি না। আল্লাহ এর বিচার করবেন অবশ্যই। তো যাই হোক আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।